যে ভাইয়েরা আমাদের চাকরি করেন তারা যে টাকাটা পাঠান অর্থাৎ বিদেশি রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের অংশ। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রচলন করে গেছেন। তিনি মিডল ইস্টে আমাদের দেশে লোক পাঠিয়েছিলেন। যখন আগের সমস্ত নেতারা বলতে জনসংখ্যা আমাদের বোঝা, জিয়াউর রহমান বলেছিল জনসংখ্যা আমার শক্তি। 8 কোটি মানুষের 16 কোটি হাত কাজ করলে এই দেশ উন্নত হবেই হবে, সেটা বিশ্বাস করতে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি বিদেশে লোক দিলেন, লোক পাঠালেন চাকরির জন্য, তাদের পাঠানো অর্থ থেকে আস্তে আস্তে সমৃদ্ধ হতে শুরু করলো। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশে আমাদের গৃহে আমাদের সকলের ঘরে নারী হচ্ছে আমাদের প্রধান শক্তি। যে নারী না হলে আপনি আমি কখনোই সফল হতে পারবো না। সে আমার মা, সে আমার বোন, সে আমার ভাবি। নারীরা যাতে ঘরে বেকার বসে না থাকে, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গার্মেন্টস আনবেন। যে গার্মেন্টসে লক্ষ লক্ষ কোটি নারীকে তিনি চাকরির সুযোগ করে দিলেন, যেটা আমার অর্থনীতির তৃতীয় বৃহত্তর শক্তি। তো এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি সব বিএনপির হাত ধরে হয়েছে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিকে, তারা বাংলাদেশের উন্নয়নকে, সমস্ত কিছুকে ব্যাহত করার জন্য বাংলার রাখাল রাজা যে বাংলার স্বপ্ন দেখেছিলেন তাকে হত্যা করলেন 80 সালের 30 মে। বাংলাদেশের উন্নয়নকে স্তব্ধ করে দেয়া, দেশ চলে গেল আবার সেই স্বৈরাচার। তখন একটি কণ্ঠ আবার শোনা গেল, আমি বেগম জিয়া বলছি। সেই থেকে শুরু হলো আমার মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আন্দোলন। স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আপসহীন আন্দোলনের মাধ্যমে তিনি স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত করলেন একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরেই রাষ্ট্রপতি প্রথা বাতিল করে দিয়ে তিনি সংসদীয় প্রথা চালু করলেন, বাংলাদেশে সংসদীয় সরকার প্রথা, যাতে তার ফলে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। তিনি গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত করলেন জনগণের দাবির মধ্যে। আমরা সব সময় জনগণের দাবিকেই প্রাধান্য দিয়েছি, আমরা সবসময় জনগণের স্বার্থকেই প্রাধান্য দিয়েছি, এবং আমরা সবসময় জনগণের জন্যই কাজ করেছি, জনগণের জন্যই আমরা করেছি, জনগণের জন্যই করব। তবে ভাইরাস একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার এই বক্তব্যগুলো হয়তো আপনাদের ভালো লাগবে না, তবে কিছু বলার জন্য, জানার জন্য আপনাদেরকে বলছি। এই সমস্ত ইতিহাসগুলো এতগুলো বছর আপনাদের থেকে দূরে রাখা হয়েছে, আপনাদেরকে পড়তে দেওয়া হয়নি, জানতে দেওয়া হয়নি, শিখতে দেওয়া হয়নি। আজকে দীর্ঘ 17 বছর স্বৈরাচার যে জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর বসেছিল, আমাদের প্রিয় নেতা, বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বরিষ্ঠ নেতৃত্বে এবং ছাত্র জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাইয়ের আগস্ট মাসে আমরা তাদের বিদায় করেছি। শুধু বিদায় করে তারা পালিয়ে গেছে। আমরা কিন্তু পালাই নাই। আমাদের ব্যয় করে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল। আমার নেত্রী বলছিল আমি বিদেশে কোথাও যাবো না, কারণ বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশেই বাংলাদেশের জনগণ আমার ভাই, আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি সারা জীবন, এছাড়া আমাদের কিছু নাই। সবার আগে বাংলাদেশ। সেই নেতা ঘোষিত 30 দফা রাষ্ট্র কাঠামো মেরামতটা কি? বিগত দিনগুলোতে দেশে অন্যায়, লুটপাট, স্বৈরতন্ত্র, মানুষের অধিকার হরণের মাধ্যমে পুরো দেশটাকে যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, চিকিৎসা ব্যয় আমাদের সকলের নাগালের বাইরে চলে গেছে,
এই সমস্ত কিছু এবং আমাদের প্রধান শক্তি যেটা আমাদের কৃষি, আমাদের গ্রাম হচ্ছে নগর সভ্যতার সূতিকাগার। এই সমস্ত কিছুকে শক্তিশালী করার জন্য, দেশের রাজনীতিকে সুস্থ পথে নেওয়ার জন্য, দেশের অর্থনীতি শক্তিশালী করার জন্য, শাসন ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য যেই কি জিনিসগুলো দরকার তার সবকিছু রয়েছে আমার নেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার রাষ্ট্র মেরামতের সেই পাণ্ডুলিপিতে। আপনারা সবাই সেগুলো পড়বেন। আর যারা এখানে বিএনপির নেতা কর্মীরা আছেন তাদেরকে বলছি এগুলো মানুষের মাঝে আপনারা নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন। তো তরুণ ভাইরা, আমার মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন তার কতটুকু আপনাদের ভালো লেগেছে বা বিশ্বাস করেছেন একবার হাত তুলে বলেন। তাহলে যে দলটি আপনার জন্য আমার এই বুকের তাজা রক্ত আমি রাস্তায় বিলিয়ে দিয়েছি, আমি আপনার কাছে এসেছি আমার রায় নেওয়ার জন্য। আমি কি ঠিক করেছি না ভুল করেছি? যদি আমি ঠিক করে থাকি, যদি আমার দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি জনগণের দল হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষেই আছে। তাহলে কি তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষ মার্কায় হোক। আরেকটা কথা বলি, এখানে যারা বিএনপির নেতা কর্মী ভাইয়েরা আছেন, আপনারা বিগত আন্দোলন সংগ্রামে দলের প্রয়োজনে দলের ডাকে একটা ডাক দিলে, দলের কেন্দ্র থেকে একটা ডাক দিলেই আপনারা রাজপথে সমবেত হতে, আন্দোলন সংগ্রামকে সফল করতে জীবন বাজি রেখে রাজপথে থেকেছেন, আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে, জীবন গেছে, কিন্তু দলের কর্মসূচি বাস্তবায়নে আপনারা কেউ পিছু পা হননি, পীরের মতো দাঁড়িয়েছিলেন। তাহলে দেখেন আমাদের দলটা এত বড় একটা দল, আমাদের দলে এত যোগ্য নেতৃত্ব আছে। আমাদের বাংলাদেশে আসন সংখ্যা 300, আমার দলে এমপি হওয়ার মতো লোক আছে প্রায় 30,000। সত্যি বলছি, আমি তা বলছি, এই যোগ্যতা 30,000 লোকের আছে আমার দলে, কিন্তু আসন তো 300। তো দল যখন এক ডাকে আপনি দলের জন্য সর্বস্ব ছেড়ে দিয়ে, আপনার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আপনি রাজপথে এসে আপনি আন্দোলন করেছেন, দলের প্রোগ্রাম সফল করেছেন, তো দল যখন একজন ব্যক্তিকে নমিনেশন দেবে, আপনারা সবাই সবকিছু ভুলে যেয়ে সবকিছু ছেড়ে দিয়ে তাকে এমপি করার জন্য, দলের নির্দেশ বাস্তবায়ন করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। কি করবেন তো নাকি? দলের সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত, আমরা দলের সিদ্ধান্ত মেনে চলবো। যাক, অনেক কথা বললাম। আমি ধন্যবাদ জানাচ্ছি হোসেনপুর ইউনিয়নবাসীকে, ওসমানপুর ইউনিয়নবাসীকে যে দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করছিলেন আমাদের জন্য, আমাদের একটা আসতে বিলম্বিত হয়ে যায়, আমি দুঃখিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভাই রিপন হোসেনকে যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, এবং যার পেছনে কারিগরটি হচ্ছে আমার খুব আদরের একটা ছোট ভাই আছে চলচ্চিত্রে, যাকে আমি খুব আদর করি। ইলেকশন তারাই কিন্তু কারোর কাছে ভোট চায় না, ওর ভোট আমি চাই মানুষের কাছে। সে হচ্ছে আমাদের নায়কই নীরব আমাদের সাথে আছে এখানে। আমাকে এখানে নিয়ে আসার পিছনে ওরও একটা অবদান আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে বিএনপির প্রোগ্রাম, বিএনপির কাজ, বিএনপির লোকেরা আমার সাথে দেখা করবে, কথা বলবে। আমার যদি শুটিং না থাকে তাহলে আমি সেই জায়গায় যাওয়াটা মিস করি না। সেটা এই কুষ্টিয়া না, সেটা যদি সেনমাটি না হয় তাও যাবো। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, বসে আছেন। আমার একটা কথা ভাই, হ্যাঁ, আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্ম পালন করি, আমাদের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে আমি পাশের বাড়ির ভাইয়ের খবর নেই, ও কেমন আছে, ও আজকে খেয়েছে কিনা। তো আমার মনে হয় আপনারা সবাই মানুষের কাছে যাবেন, মানুষের পাশে থাকবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষকে পাশে রাখবেন। এটা আমার নেতার নির্দেশ। আরেকটা অনুরোধ আমি করতেছি আমার ওসমানপুর ইউনিয়নের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে, দেখেন সময় পরিবর্তন হওয়ার পরে অনেককেই নতুন নতুন দেখা যাবে, এটা স্বাভাবিক। বিএনপি একটা বড় দল, এখানে অনেকের আগমন ঘটানোর চেষ্টা করবে। তবে সবার আগে সেই সমস্ত নেতা কর্মীদের মূল্যায়ন করবেন যারা দলের প্রয়োজনে, দলের ডাকে সর্বস্ব ছেড়ে দিয়ে জীবন শুরু করে রাজপথে গেছে।
ধন্যবাদ আপনাদের সবাইকে। মানে হয়েছে কি, ওই যে রাজনীতি করতে করতে মানে যেখানে যাই রাজনীতি করতে বেশি এসে পড়ি। আমি তো মেহেদী ভাইয়ের নাম আগেই বললাম। আমাদের সম্মানিত চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং কুমারখালী খোকসা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, যোগ্য মানুষ, যোগ্য ব্যক্তি, কারা নির্যাতিত রাজপথরাগত ভয় সৈনিক, বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী হাসান রুমি ভাইয়ের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এবং আমি যে কথাগুলো বললাম, যদি তার কিছুটা ভালো লাগে আপনার মানুষের কাছে প্রচার করবেন এবং আপনি নিজের মনের ভিতরে বিশ্বাসটা নেবেন। এবার যাই, রাখি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব রাখবেন জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের বড় ভাই শিবাসানু ভাইকে ধন্যবাদ। দলের অনেক কথা বলতে যেগুলি অনেকে জানে না, তার জন্য ধন্যবাদ। রাজু এদিকে আসো একটু। এবারে বক্তব্য রাখবেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আমাদের কাছের বড় ভাই, আমাদের খন্দকার জাহিদ ভাই। এই জাহিদ ভাই সম্পর্কে না বলে নয়, মেহেদী চাচার খুব কাছের সন্তান হিসেবে, বড় সন্তান হিসেবে মেহেদী চাচা সবসময় সব জায়গায় পরিচয় করে দেন। তাকে